দেশে করোনায় একদিনে আরো 14 জন সহ মোট মৃত্যু 283, নতুন শনাক্ত 1041, 750 জনই ঢাকার। যারা মৃত্যু বরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 11 জন এবং নারী 3 জন, ঢাকার মধ্যে 9 জন এবং ঢাকার বাইরে চট্টগ্রামে 5 জন। সাধারণ ছুটি 30 মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন, ঈদে উন্মুক্ত স্থানে বড় জমায়েত করা যাবে না। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনায় ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা দেয়া শুরু, 4 প্রতিষ্ঠানের জন্য 2000 কোটি টাকার তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর। করোনা সম্পৃক্ত বর্জ্য যেখানে সেখানে ফেলায় বাড়ছে সংক্রমণ ঝুঁকি, মাটি ও পানিতে মিশে জীবাণু ঢুকতে পারে খাদ্যচক্রে, গবেষণা প্রতিষ্ঠানের শঙ্কা। করোনা দুর্যোগের মধ্যেও ধান বিক্রিতে ভালো দাম পাচ্ছেন কৃষক, বললেন মন্ত্রী। সংগ্রহের পরিমাণ বাড়ানোর দাবি কৃষকের, কার্যক্রমের গতি নিয়ে অভিযোগ। তৈরি পোশাক খাতে আগস্ট থেকে $1000 কোটি কার্যাদেশ পাওয়ার সম্ভাবনা, আগ্রহী ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা। স্বাস্থ্যবিধি মেনে উৎপাদনের শর্ত। এবং চলে গেলেন মুক্ত চিন্তার বাতিঘর জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। ভাষা ও সাহিত্যের উৎকর্ষের পাশাপাশি অবদান রেখেছেন মুক্তিযুদ্ধেও। দেশে করোনায় একদিনে আরো 14 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 283 জনে। 24 ঘন্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে 1041 জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা প্রায় 19,000। এদিন সুস্থতার কোনো তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। 68তম দিনে এসে করোনা আক্রান্ত প্রায় 19,000। বৃহস্পতিবার দেশের 41টি ল্যাবে 7,392 জনের নমুনা পরীক্ষা করা হয়। নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সবশেষ 24 ঘন্টায় 1041 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদিন সুস্থতার কোনো তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। 1041 জন ব্যক্তি এই 24 ঘন্টা শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকার ল্যাবগুলির মধ্যে শনাক্ত হয়েছে আমাদের 754 জন এবং ঢাকার বাইরের ল্যাবগুলিতে শনাক্ত হয়েছে 287 জন। যারা মৃত্যু বরণ করেছেন তাদেরকে বিশ্লেষণে দেখছি যে তাদের মধ্যে পুরুষ 11 জন এবং নারী 3 জন, ঢাকার মধ্যে 9 জন এবং ঢাকার বাইরে চট্টগ্রামে 5 জন। বর্তমান প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে না চললে আক্রান্তের সংখ্যা কোনোভাবেই কমানো সম্ভব নয় বলে জানানো হয় ব্রিফিংয়ে। যেভাবে আমাদের সংক্রমণ বাড়ছে, বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্বটা বজায় রাখা অনেক বেশি দরকার এবং এই বিষয়ে যদি আমরা সচেতন না হই, সতর্ক না হই, তাহলে আমাদের সংক্রমণ প্রতিরোধ করা আসলে প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। কাজেই আমরা এই সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে যেন সবাই অনেক বেশি সচেতন থাকি। ব্রিফিংয়ে জানানো হয়, শনাক্ত বিবেচনায় আক্রান্তদের মধ্যে সুস্থতার হার 19.10% আর মৃত্যুর হার 1.5%। ছিল 3,792। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন সহকর্মী রাশেদ বাপ্পি। সংখ্যা ছিল মে মাস সব থেকে ঝুঁকিপূর্ণ। এই মাসেই দেশে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা পৌঁছাতে পারে অন্তত 50,000। প্রতিদিন যে হারে রোগীর সংখ্যা বাড়ছে তাতে পূর্বের সেই সংখ্যাই সত্যি হচ্ছে কিনা সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। দর্শক, স্বাগত জানাচ্ছি করোনা নিয়ে সরকারের প্রতিদিনকার স্বাস্থ্য বুলেটিন নিয়ে সময় সংবাদের নিয়মিত আয়োজন 24 ঘন্টার করোনায়। আজ 14 মে দেশে করোনা প্রাদুর্ভাবের 68তম দিন। শুরুতেই দেখে নেব দেশের 24 ঘন্টায় করোনার সার্বিক পরিস্থিতি। আমরা গত 24 ঘন্টায় যেমনটা দেখেছি, নমুনা পরীক্ষা করা হয়েছে 7,392টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো 1.5 লাখেরও বেশি এবং নতুন করে শনাক্ত হয়েছেন 1041 জন এবং মোট শনাক্তর সংখ্যা কিন্তু 18,863 জন এবং আজ মৃত্যুবরণ করেছেন করোনায় 14 জন। এ নিয়ে মোট মৃত্যুবরণ করা মানুষের সংখ্যা 283 এবং মোট সুস্থ হয়েছেন এ পর্যন্ত 3,361 জন। এবার একটু দেখে নিতে চাই করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সংক্রমণ প্রবণতার চিত্র। আমরা যেমনটা দেখেছি, গত 8 মার্চ দেশে প্রথম করোনার রোগী
শনাক্ত হয়। এরপর থেকে আমরা দেখেছি এপ্রিল পর্যন্ত ধীরে ধীরে এই আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়ছিল। এরপর আমরা যেমনটা দেখেছি যে গত ৬ এপ্রিল আক্রান্তের সংখ্যা ১০০ ঘর ছাড়া, এরপর ৮ এপ্রিল ২০০ ঘর ছাড়া, এরপর এ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে এসে অর্থাৎ আজ ১৪ মে ১৮,৮৬৩ জন, অর্থাৎ ঊর্ধ্বমুখী প্রবণতায় আমরা লক্ষ্য করছি। আমরা এবার একটু দেখে নিতে চাই গত ৭ দিনে বাংলাদেশের সংক্রমণের সার্বিক চিত্র। গত ৭ দিনের চিত্রে আমরা যেমনটা দেখতে পাচ্ছি গত ৮ থেকে ১০ মে পর্যন্ত ৭০০ থেকে ৮০০ ঘরেই কিন্তু ছিল করোনা নতুন করে রোগী শনাক্তের সংখ্যা, কিন্তু এরপর অর্থাৎ আমরা ১১ মে এসে দেখেছি যে ১,০০০-এর ঘর ছাড়িয়ে যায়। সার্বিক চিত্র বিবেচনা করলে আমরা দেখতে পাচ্ছি যে দিনে দিনে কিন্তু সংক্রমণের হার বেড়েই চলছে। সুতরাং সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু স্বাস্থ্যবিধি এবং নিরাপদ সামাজিক দূরত্ব মেনে চলায় কিন্তু বারবারই জোর দিয়ে আসছেন স্বাস্থ্য অধিদপ্তর। আজও কিন্তু সেই বিষয়টি বলা হয়েছিল। এই ছিল আমার কাছে সার্বিক পরিস্থিতি। করোনার ঝুঁকি এড়াতে মাস্ক, গ্লাভসের মতো সুরক্ষা সামগ্রী ব্যবহার করছে মানুষ। ব্যবহার শেষে অনেকে ফেলে দিচ্ছে যেখানে সেখানে। এতে সংক্রমণের ঝুঁকিতে পড়ছেন পথচারী ও বর্জ্য ব্যবস্থাপনা কর্মীরা। এদিকে করোনা সম্পৃক্ত বর্জ্য মাটি ও পানিতে মিশে জীবাণু খাদ্যচক্রে প্রবেশ করার শঙ্কা জানিয়েছেন একটি গবেষণা প্রতিষ্ঠান। কেফায়েত শাকিলের রিপোর্ট, ছবি তুলেছেন শফিকুল ইসলাম। ব্যবহার শেষে মানুষের ফেলে দেয়া মাস্কের বোঝা বইতে হচ্ছে গাছটিকে। রাজধানীর এমন কোনো সড়ক পাওয়া যায় যেখানে এভাবে পড়ে থাকা মাস্ক কিংবা গ্লাভসের দেখা মিলবে না। পিপির মতো সংবেদনশীল সুরক্ষা সামগ্রীও অবহেলায় ফেলে রাখা হয়েছে। এসব সামগ্রীর মাধ্যমে পথচারীরাও করোনায় আক্রান্ত হতে পারেন বলে সতর্ক করছেন চিকিৎসকরা। রাস্তার মধ্যে অনেক মাস্ক এবং গ্লাভস পরে থাকতে দেখা যায়, যেটা মোটেও স্বাস্থ্যের জন্য নিরাপদ নয়। কারণ আমরা জানি যে কোভিড-19 ভাইরাসটি বিভিন্ন সার্ফেসে 2 থেকে 3 দিন জীবিত অবস্থায় থাকতে পারে। অতএব এটা কিন্তু স্বাস্থ্য ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দিতে পারে। গেল ১ মাসে উৎপাদিত প্লাস্টিক বর্জ্য নিয়ে গবেষণা করেছে বেসরকারি সংস্থা এসডো। তারা বলছে ২৬শে মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দেশে প্লাস্টিক বর্জ্য উৎপাদন হয়েছে ১৪,৫০০ টন, যার মধ্যে শুধু হ্যান্ড গ্লাভসই ছিল ৫,৮৭৭ টন। গুরুত্ব না দিলে মাটি ও পানির মাধ্যমে মানুষের খাদ্যচক্রে জীবাণু প্রবেশ করতে পারে বলেও জানিয়েছেন তারা। তাই পরিস্থিতি মোকাবেলায় সাধারণ বর্জ্যের সঙ্গে না মিশিয়ে আলাদা ব্যাগে এসব বর্জ্য সরবরাহ করতে বলছেন বিশেষজ্ঞরা। সমৃদ্ধ এই মেটেরিয়ালগুলো, মাস্কগুলো, হ্যান্ড গ্লাভসগুলো যদি এনভায়রনমেন্টে যায় এবং এটা যদি পানিতে চলে যায়, মাটিতে চলে যায়, তাহলে মাটি কন্টামিনেটেড হবে, পানি কন্টামিনেটেড হবে। এই ওয়েস্টগুলো থেকে যে ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া ছড়াতে পারে সেটা আমাদের ধারণার মধ্যে নাই। এটা কোভিড ইনফেক্টেড হতে পারে, এটা অন্য ধরনের ইনফেকশনও হতে পারে। করোনা সম্পৃক্ত বর্জ্য ব্যবস্থাপনায় সরকারি সংস্থাগুলোকে হিমশিম খেতে হচ্ছে বলে অসহায় স্বীকারোক্তি দিলেন পরিবেশ অধিদপ্তরের এই পরিচালক। এটা আমরা হিমশিম খাচ্ছি, স্থানীয় সরকার মন্ত্রণালয় হিমশিম খাচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, সবাই হিমশিম খাচ্ছি। আমরা চেষ্টা করছি আমাদের মধ্যে কোঅর্ডিনেশনটা একটু বেটার করা এবং এই যে বর্তমানে যে একটা মহা বিপর্যয়, সেটাকে কিভাবে ভালোভাবে অ্যাড্রেস করা যায়। জনগণের সহযোগিতা ছাড়া পরিস্থিতি সামাল দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। গবেষকরা বলছেন যত্রতত্র ফেলা এসব নিরাপত্তা সামগ্রীর মাধ্যমে মাটি ও পানিতে মিশছে জীবাণু, যা পরবর্তীতে মানব খাদ্যচক্রে প্রবেশ করে ঘটাতে পারে জীবাণুর ভয়াবহ বিস্তার। তাই জনগণকে যত্রতত্র এসব আবর্জনা না ফেলা এবং নগর প্রশাসনকে আরও কঠোর হতে বলছেন বিশেষজ্ঞরা। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। কিছু কিছু ক্ষেত্রে সরকারি নির্দেশনা শিথিল করার কারণে করোনার সংক্রমণ বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজেদের সুরক্ষিত রাখলে এই পরিস্থিতিও নিয়ন্ত্রণ করা সম্ভব। সকালে গণভবন থেকে কর্মহীন হতদরিদ্র ৫০ লাখ পরিবারকে ১২৫০ কোটি টাকার নগদ অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় প্রবাস ফেরত শ্রমিক ও বেকার যুব সম্প্রদায়ের জন্য ২,০০০ কোটি টাকার ব্যাংক ঋণের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান সরকার প্রধান। অদৃশ্য জীবাণুর অচেনা দুর্যোগে টানা ২ মাসেরও বেশি সময় পার করছে দেশ। পরিবর্তিত বাস্তবতায় সাধারণ ছুটির মধ্যে রোজগার বন্ধ হয়ে বিপাকে পড়েছেন লাখো হতদরিদ্র মানুষ। প্রতিনিয়তই কোভিড-১৯-এর অনিশ্চয়তায় বিপন্ন মানুষের সংখ্যাও বাড়ছে নানা ব্যঞ্জনায়। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতার বাইরে থাকা নিম্ন আয়ের ভুক্তভোগীদের সহায়তায় এবার নগদ অর্থ পাঠানো হলো। বৃহস্পতিবার সকালে ডিজিটাল পদ্ধতিতে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। যারা পাচ্ছেন তারা পাচ্ছেন, বিজেপি পাচ্ছেন, বিজেপি পাচ্ছেন, বয়স্ক ভাতা পাচ্ছেন, তারা না, তার বাইরে যারা কিছুই পাচ্ছেন না,
সেই না পাওয়া যাওয়া তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাটা। হাতে হাতে টাকা নিতে হবে না, কারো কাছে যেতে হবে না, ধর্ণা দিতে হবে না, বলতে হবে না, সবার কাছে টাকা হেঁটে পৌঁছে যাবে। গণভবনে আয়োজিত এই ভিডিও কনফারেন্সে সরকার প্রধান বলেন, জীবিকার তাগিদে নির্দেশনা কিছুটা শিথিল হলেও সুরক্ষিত থাকতে হবে প্রত্যেককে। রোজার মাস, অনেকেরই একটু জীবন জীবিকার প্রয়োজন রয়েছে, সেজন্য আমরা কিছু কিছু ক্ষেত্রে শিথিল করেছি। আমাদের শিথিলতার জন্য হয়তো এটা একটু সংক্রমণ বেড়ে গেছে, তবে আমি আশা করি যে এটা আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। তবুও আমি দেশের জনগণকে বলবো যে আপনারা আরেকটু নিজেরা সুরক্ষিত থাকে। ভবিষ্যতে তৃতীয় লিঙ্গ সহ সমাজের পিছিয়ে থাকা মানুষদের জন্যও সহায়তা করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রবাস ফেরত শ্রমিক ও বেকার যুবকরাও পাবেন ঋণ সহায়তা। আমরা আরো 2000 কোটি টাকা সেখানে বিশেষ আমানত দিয়ে দেব। ওখান থেকে আমাদের এই যুবক শ্রেণী যাতে বেকার হয়ে ঘুরে না বেড়ায়, তার জন্য তারা সেখান থেকে ঋণ নিতে পারবে। প্রবাসে কাজের পরিধিতে সীমিত হয়ে গেছে, এখানে এসে তারা যেন কিছু কাজ করে খেতে পারে, তাদের সেই কর্মসংস্থান ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। এই অনুষ্ঠান থেকেই মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে স্নাতক ও সমমান পর্যায়ের 2019 সালের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ করেন শেখ হাসিনা। আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন, মনোবল রাখবেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সবসময় প্রস্তুত থাকবেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতিতে আগামী 30 মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, ঈদে উন্মুক্ত স্থানে বড় জমায়েত পরিহার করতে হবে। ছুটিকালে যাত্রীবাহী নৌযান, বাস, রেল ও বিমান চলাচল বন্ধ থাকবে। দেশে কোভিড-19 আক্রান্তের সংখ্যা 19,000-এর কাছাকাছি, মৃত্যুর সংখ্যাও প্রতিদিনই বাড়ছে। এ অবস্থায় সরকার ঘোষিত চলমান সাধারণ ছুটি 28 মে পর্যন্ত বাড়িয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হয়। এর সঙ্গে 29 ও 30 মের সাপ্তাহিক ছুটি যুক্ত হবে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাধারণ ছুটি চলাকালে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি হওয়া অপর এক প্রজ্ঞাপনে বলা হয়, সাধারণ ছুটির সময়ে বাস, ট্রেন, লঞ্চ সহ সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রাখতে হবে। আসন্ন ঈদ উল ফিতরের সময় উন্মুক্ত স্থানে বড় জমায়েত পরিহার করতে হবে। এছাড়া দোকানপাট এবং শপিং মলে সামাজিক দূরত্ব কঠিনভাবে পালনের নির্দেশ দেওয়া হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী 30 মে পর্যন্ত গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চলে গেলেন মুক্ত চিন্তার বাতিঘর জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। বিকেলে রাজধানী সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 83 বছর। অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বাঙালির প্রতিটি গৌরবের অধ্যায়, অহংকারের পাতায় তার উজ্জ্বল নির্ভীক উপস্থিতি। তিনি জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। শুধু জাতীয় অধ্যাপকই নন, ছিলেন জাতির অভিভাবক। দেশভাগের সময় ওপার বাংলা থেকে পাড়ি এপারে, এরপর বাংলাদেশের এগিয়ে চলায় কোথায় নেই তার দৃপ্ত পদচিহ্ন। সক্রিয় অংশগ্রহণ বাঙালি জাতীয়তাবাদের প্রথম উন্মেষ 52 ভাষা আন্দোলনে। সরব ছিলেন পাকিস্তান আমলে বাঙালির সব অধিকার আদায়ের সংগ্রামে। বহুবিধ ভূমিকায় অবদান রেখেছেন মুক্তিযুদ্ধে। দায়িত্ব পালন করেন শরণার্থী শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে। পেশায় শিক্ষক হলেও মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারে যুক্ত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে। গুণী এই ব্যক্তিত্বের কাজের স্বীকৃতিতে মিলেছে দেশি বিদেশি নানা পদক, পুরস্কার, সম্মাননা। ভূষিত হয়েছেন দেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পুরস্কারে। পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য সম্মাননা। জাতীয় আর রাষ্ট্র জীবনে বুদ্ধিবৃত্তিক চর্চায় প্রভাব রেখে গেছেন আজীবন অসাম্প্রদায়িক প্রগতিশীল মূল্যবোধের ধ্বজাধারী অক্লান্ত অগ্রবর্তী সারথি জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। শ্রদ্ধা আর ভালোবাসায় বাঙালি জাতি আজীবন কুর্নিশ জানাবে 56,000 বর্গমাইলের অন্যতম শ্রেষ্ঠ সন্তানকে। বিদায় বেলায় এই প্রত্যাশা। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় হত্যাকাণ্ড হয়।
পুলিশ জানায় দ্বিতীয় স্ত্রীকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন পোশাক শ্রমিক জাকর রাম। সকালে ঘরের ভেতর জাকরের স্ত্রীর গলা কাটা লাশ দেখতে পান প্রতিবেশীরা। খবর পেয়ে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পরে অভিযান চালিয়ে সাভার থেকে জাকর রামকে গ্রেফতার করা হয়। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। করোনা দুর্যোগের মধ্যেও কৃষকরা ধান বিক্রিতে ভালো দাম পাচ্ছেন বলে দাবি করেছেন কৃষি মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, হাওর অঞ্চলে শতভাগ ও সারা দেশে 48 ভাগ বড় ধান কাটা শেষ হয়েছে। তবে সরকারিভাবে ধান ক্রয়ে ধীরগতির অভিযোগ তুলে নষ্ট হওয়ার শঙ্কা জানিয়েছেন কৃষকরা। করোনা দুর্যোগের কারণে এবার সময় মতো বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় ছিলেন কৃষকরা, বিশেষ করে হাওর অঞ্চলে। তবে সরকারি উদ্যোগে রাজধানী সহ বিভিন্ন জায়গা থেকে হাওর এলাকায় শ্রমিক পাঠানোর পাশাপাশি হারভেস্টার্স ও রিপার্স মেশিন পাঠানো ইতিমধ্যেই শতভাগ ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। এছাড়া সারা দেশে মাঠ থেকে প্রায় 48% ধানও ঘরে তোলা শেষ হয়েছে বলে দাবি তাদের। ধান কাটা শেষে কৃষকরা এখন বেশ ভালো দামে তা বিক্রি করছেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। তিনি জানান, হাওড়াঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় এলাকা ভেদে ভেজা ধান মন প্রতি সর্বোচ্চ 750 ও শুকনো ধান বিক্রি হচ্ছে 850 টাকায়। ক্ষতি মোকাবেলায় এ খাতে 4% সুদে 19,500 কোটি টাকার বিশেষ ঋণ প্রণোদনা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এই বছর সারা দেশে 47,54,447 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। কৃষকরা সফলভাবে ধান ঘরে তোলার পাশাপাশি ধান বিক্রিতে ভালো দাম পাচ্ছেন। হাওর অঞ্চলে বর্তমানে ভেজা ধান 700 থেকে 750 টাকা, শুকনা ধান 800 থেকে 850 টাকা, চাঁদপুর জেলায় মোটা ধান 800 থেকে 850 টাকা এবং চিকন ধান 900 টাকা মন দরে বিক্রি হচ্ছে। করোনা সময়কালে দেশের নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে 8 লাখ মেট্রিক টন ধান, 1.5 লাখ টন আতপ চাল, 10 লক্ষ টন সিদ্ধ চাল এবং 75,000 মেট্রিক টন গম সহ 22,25,000 মেট্রিক টন খাদ্যশস্য কিনবে সরকার। তবে ধীর গতিতে ধান বিক্রি হয় শঙ্কায় রয়েছেন কৃষকরা। আমি 6 বিঘা জমি লাগাইছি, 160 মণ ধান পাইছি, তার মধ্যে থেকে 1 টন ধান আর নিয়েছে। পরবর্তীতে যদি আরো নেয়, আমি দাবি করতেছি আরো বেশি পরিমাণ যাতে নেওয়া হোক। এতে নিলে আমরা আরো বেশি উপকৃত হব। আমরা যেমন কৃষক, আমি নিজে 4 বিঘা ধান লাগাইছি, 25 মণ করে 1 টন করে নিচ্ছে। সেখানে এইটুক ধান দিয়ে আমার তেমন আসতেছে না। 3 টন করে দিত, এটা সুবিধা হতো। কৃষি অফিসারের অভিযোগ দিয়েছি, তারা সেরকম নেয়নি আর কি। ধান গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে এবছর হেক্টর প্রতি ধান ফলন হয়েছে 4.3 টন, যেখানে গত বছর ছিল 4.2 টন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের এই দুঃসময়ে স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন সম্ভব হলে আগামী আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত অন্তত 1,000 কোটি মার্কিন ডলারের কার্যাদেশ পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে দেশের তৈরি পোশাক খাতে। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী দেশগুলোতে করোনার প্রভাব তুলনামূলক বেশি হওয়ায় ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং কানাডার ক্রেতারা বাংলাদেশ থেকে পণ্য কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বছরের 12 মাসকে 4 ভাগে ভাগ করে বাংলাদেশ থেকে তৈরি পোশাক কিনে আন্তর্জাতিক ক্রেতারা। এর এক একটি মৌসুম শুরুর অন্তত 3 মাস আগে কার্যাদেশ দেয় তারা। কিন্তু চলতি বছর জুন জুলাইয়ের ফল মৌসুম শুরুর আগেই করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ায় বিপর্যয়ের মুখে পড়ে তৈরি পোশাক শিল্প খাত। কিন্তু সমালোচনা সত্ত্বেও 26শে এপ্রিল থেকে খোলা হয় দেশের অধিকাংশ গার্মেন্টস কারখানা। এর মধ্যে শুরু হয়েছে আসন্ন হলিডে এবং স্প্রিং মৌসুমের কার্যাদেশ আসা। এখন তারা আস্তে আস্তে একটা ট্রাস্টের মধ্যে আসতেছে, আমরাও স্যাম্পল দিচ্ছি, অর্ডারগুলো এখন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। এটা কিন্তু লেংদি প্রসেস, এটা একদিনে নয়, এটা 90 দিন 100 দিন এরকম একটা টাইম লাগে। জুলাই মাসের আগে হলিডে এবং আগস্ট মাসে স্প্রিং মৌসুমের মালামাল প্রস্তুতের তাগদা দিচ্ছে বায়াররা। একই সাথে কারখানার শ্রমিকদের করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার কঠিন সত্য দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। আমরা খুব রিলিজিয়াসলি ব্যবসাটা করি, এই ব্যাপারে বায়াররা খুব আন্তরিক এবং আমাদের উপর আস্থা রাখেন। সেই আস্থার জায়গা থেকে তারা ব্যবসায় ফিরে আসতে চাইতেছেন এবং আসতেছেন।
ফল মৌসুমে বাংলাদেশ পোশাক শিল্প খাত $3 বিলিয়ন মার্কিন ক্ষতির মুখে পড়ল। আগামী 2 মাসের কার্যাদেশে তা কাটিয়ে ওঠার আশা করছেন গার্মেন্টস মালিকেরা। জাপানও এখন বাংলাদেশ থেকে পোশাক কিনতে আগ্রহ প্রকাশ করছে। আমাদের যে হলিডে সিজনগুলো আছে, স্প্রিং সিজনের যে অর্ডারগুলো আছে, এগুলিতে বেশ বড় বড় অর্ডারের অফার আমরা অলরেডি পাচ্ছি। উৎপাদন যদি আমরা অব্যাহত রাখতে পারি, আমাদের যে ক্ষতিটা ফলে হয়েছে সেটাকে পুষিয়ে নেওয়া অনেকটা আমাদের সম্ভব হবে। দেশে 4,500-এর বেশি গার্মেন্টস কারখানায় শ্রমিক রয়েছেন 80 লাখ। বিশ্বে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে করোনায় একদিনে আরও 14 জন সহ মোট মৃত্যু 283, নতুন শনাক্ত 1041। সাধারণ ছুটি 30 মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন, ঈদে উন্মুক্ত স্থানে করা যাবে না বড় জমায়েত। করোনায় ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা দেয়া শুরু। 4 প্রতিষ্ঠানের জন্য 2000 কোটি টাকার তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর। করোনা দুর্যোগের মধ্যেও ধান বিক্রিতে ভালো দাম পাচ্ছেন কৃষক, বললেন মন্ত্রী। সংগ্রহের পরিমাণ বাড়ানোর দাবি কৃষকের, কার্যক্রমের গতি নিয়েও অভিযোগ। করোনা সম্পৃক্ত বর্জ্য যেখানে সেখানে ফেলায় বাড়ছে সংক্রমণের ঝুঁকি। মাটি ও পানিতে মিশে জীবাণু ঢুকতে পারে খাদ্য চক্রে, গবেষণা প্রতিষ্ঠানের শঙ্কা। এবং তৈরি পোশাক খাতে আগস্ট থেকে $1000 কোটি কার্যাদেশ পাওয়ার সম্ভাবনা। আগ্রহী ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা। স্বাস্থ্যবিধি মেনে উৎপাদনের শর্ত। এই ছিল সন্ধ্যার সময়ে। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়ের।